আমি একবার কুণাল ঘোষের ওই নেতাজিকে মাল্যদান করছিলেন, তাকে যা ঝাড় দিয়েছি তারপর থেকে তিনি আর এপাড়ায় আসছেন না। আমি ইচ্ছা করে তিনি কোথায় নেতাজিকে মাল্যদান করেছিলেন সেইটা আমি শেয়ার করে বললাম যে আমরা খুব ভাগ্যবান যে এই যুগে নেতাজিকে পাইনি, কেজিকে পেয়েছি। উনি তলায় এসে আমাকে দিলে করলেন, কমেন্ট করলেন যে সব কিছুর একটা লিমিট থাকে। হ্যালো, আপনারও তো লিমিটটা মাথায় রাখা উচিত। যখন আপনি বলেছিলেন মমতা ব্যানার্জি বেটার ইলেকটোরাল লিডার দ্যান নেতাজি সুভাষ বোস। আমি আরেকটা দ্বিধাদ্বন্দ্ব সামনে আনছি। আমি কামদুনি থেকে যদি আজ পর্যন্ত এই শুধুমাত্র এই সঞ্জয় রায়ের ঘটনা, আমি আরজি করের ঘটনায় থামি, তাহলে কটা কেসে মুখ্যমন্ত্রী এইভাবে দ্রুততার সঙ্গে ফাঁসি চাইছিলেন। এবার যেরকম মরিয়া হয়ে চেয়েছেন, কোনো কেসে কামদুনি, হাঁসখালি, কুলতলি সমস্তটা এই জায়গায় আমরা এত দ্রুততার সঙ্গে আসামি ছাড়া পেয়ে যায়, তাও রাজ্য সরকারের ভূমিকা থাকে না, এরকম কেস রয়েছে। আমি বলছি এবার এত দ্রুততা কেন? এবং সেই জায়গায় তো আশঙ্কা থেকে যায় যে সিবিআইয়ের পাশাপাশি সিবিআইয়ের ভূমিকা কি করে ম্যানেজ হয়ে গেল। ম্যানেজ কথাটা বলছি কারণ অভিযোগ উঠছে এরকমই যে সিবিআই মাঝখান থেকে ম্যানেজ হয়ে গেছে। দেখুন, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে এবং তাদের কাজ নিয়ে সাধারণ মানুষসহ আমাদের প্রত্যেকেরই মনে সংশয় আছে। তার কারণ সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেওয়া হবে, কিভাবে হবে, কারণ দুটো মামলা প্যারালালি চলছে, করাপশান কেস এবং আরজি কর। তো তাহলে করাপশান কেসটা নিয়ে এখন স্যাংশন পাওয়া গেছে এখন ইত্যাদি হচ্ছে, তাহলে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে যে অ্যারেস্ট করা হয়েছিল আরজি কর মার্ডার কেসে, সেইখানে তাদের ভূমিকাটা কি সেই নিয়ে এখনও পর্যন্ত চার্জশিট যায়নি। সেই জায়গায় আরও একটু এক্সপেডাইট করা উচিত সিবিআইয়ের বলে আমি মনে করছি। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে চিফ মিনিস্টার কেন ফাঁসি করে লম্পজম্প করছে, এর দুটো পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে। প্রথম কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভুল কমিউনিকেশান তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন। তিনি বলছেন যে এই কয়েকদিনে আরও যে কটা ঘটনা ঘটেছে যেগুলো রাজ্য পুলিশ বা এরা ম্যানেজ করেছে, সেইগুলোতে সব জায়গাতেই নাকি ফাঁসি হয়েছে। হ্যাঁ, কিন্তু আরজি করে হয়নি। এবার উনি কমপ্লিটলি মানুষকে মিসগাইড করছেন, খুব বুদ্ধিমান তো। বাকি তিনটে কেসই হচ্ছে পক্সো ধারার কেস। নাবালিকাকে ধর্ষণ করা এবং খুন করা এবং সাবালিকাকে ধর্ষণ করা এবং খুন করার মধ্যে আইনগত এবং সাজাগতভাবে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। আমাদের ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নয়। ধর্ষণের সাজা ম্যাক্সিমাম সাজা রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। ধর্ষণ করে খুনের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, বা খুনের সাজা এমনি খুনের সাজা মৃত্যুদণ্ড। এখানে দমবন্ধ করে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন এবং স্মোদারিংয়ের মাধ্যম দিয়ে, মানে নাকে মুখে চেপে গলা চিপে হত্যা করা হয়েছে, কজ অফ ডেথ যেটা লেখা হয়েছে, তার সাথে অ্যাসোসিয়েটেড আছে সেক্সুয়াল অ্যাসল্ট। এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের একটা ডক্ট্রিন আছে, তার কারণ আমাদের ভারতবর্ষে রিফর্মেটিভ জাস্টিসের কথা প্রমোট করা হয়, রেট্রিবিউটিভ জাস্টিস প্রমোট করা হয় না। পৃথিবীর 110টার বেশি দেশ থেকে ফাঁসির সাজা উঠে গিয়েছে। ভারতবর্ষে যদিও ফাঁসির সাজা এখনও কনস্টিটিউশনাল, এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এইটাই যে ফাঁসির সাজা দেওয়ার আগে ক্রাইমের যে মানে কতটা ঘৃণ্য হয়েছে, কতটা ভয়ঙ্কর হয়েছে, তার যেরকম তুল্যমূল্য বিচার করা হয়, ক্রিমিনালের অ্যাগ্রেভেটিং এবং মিটিগেটিং সার্কামস্টেন্সেসের একটা ব্যালেন্স শিট তৈরি করা হয়। যেহেতু সঞ্জয় মদ্যপ অবস্থায় ছিলেন এবং সঞ্জয়ের স্পেসিফিক লালসা থেকে তিনি এটা করেছিলেন, সঞ্জয় এবং ভিকটিম একে অপরকে আগে থেকে চিনতেন না, হত্যা করাটা তার মানে কালপেবল মাইন্ডসেটের মধ্যে ছিল না, হত্যাটা হয়ে গেছে একটা কনসিকুয়েন্সেস। তিনি তার যৌন লালসার জন্য মেয়েটির ওপরে অত্যাচার করেন এবং মেয়েটি ডিফেন্স করতে গেলে তখন তার ওপরে তাকে মানে কাউন্টার অ্যাটাক করতে গিয়ে এই মৃত্যুটা হয়। তো সেই জায়গায় রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্ট্রিনের কিছু প্রশ্ন রয়েছে। বাচ্চান সিং, মাচ্ছি সিং, মিঠু সিংয়ে সুপ্রিম কোর্ট কিছু প্রসিডিওর্স লে ডাউন করেছে, সেই লে ডাউনের এগেনস্টেই এই বিচার। ফলে ফাঁসি ওরকম আমার একে ভালো লাগছে না, একে ফাঁসি দিয়ে দিই, এই তত্ত্বে বিচার ভারতবর্ষে চলে না। এটা হচ্ছে ফার্স্ট। সেটা চিফ মিনিস্টার খুব ভালো করে জানেন। কিন্তু কেন এটা তিনি করছেন? দুটো কারণে করছেন। এক, তার নিজের ইমপ্রেশন ম্যানেজমেন্টের একটা দায়বদ্ধতা আছে। যেহেতু উনি খুব ভালো করেও জানেন যে যদি সরকার হিসেবে উনি নিজের এই অতি সক্রিয়তার যেটা এখন উনি দেখাচ্ছেন, এটা যদি না দেখান, মানুষের তখন প্রশ্ন থেকে যাবে আবার ঘুরে ফিরে একই জায়গায়, যেটা আমি আগের উত্তরে বললাম, সরকারি কর্মচারী, সরকারি প্রতিষ্ঠান, সেখানে সিকিউরিটি ব্রিচ, এই কথাটা বিচারে লেখা আছে। ফলে সেইটা নিয়ে যাতে প্রশ্ন না হয়, সেজন্য সরকারের অ্যাকাউন্টেবিলিটিটাকে মানুষের কাছে মিথ্যা উপস্থাপনা করবার জন্যে চিফ মিনিস্টার বারবার ফাঁসি চাইছেন। এবং দ্বিতীয়ত,
এই সব কিছুর মাঝখানে চিফ মিনিস্টার আমাদের এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করেন সেটা বেসিক্যালি ট্রেন্ডের রাজনীতি। আমাদের যেরকম ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে ট্রেন্ড হয়, উনি যে রাজনীতিটা করেন অ্যাবসলিউটলি ট্রেন্ডের রাজনীতি। উনি কোনো ভিশন বা পলিসি নিয়ে চিন্তাভাবনা করে রাজনীতি করেন না। সোশ্যাল রিফর্ম নিয়ে ওনার কোনো ভাবনা চিন্তা নেই, ওনার দায়বদ্ধতাও নেই। সেটা ওনার যে রাজনৈতিক কেরিয়ার আমি অন্তত অ্যানালাইজ করেছি, আমি কোনো দিন দেখিনি যে উনি খুব পলিটিক্যাল রিফরমেশনের কথা বলেছেন। উনি একজন ক্ষমতালোভী মানুষ, উনি চেয়ারে থাকতে চান এবং এটাই ওনার একমাত্র মিশন এবং ভিশন। কিভাবে পলিটিক্যালি পাওয়ারে টিকে থাকতে হয় এটা ওনার একমাত্র ম্যাকিয়াভেলিয়ান প্র্যাকটিস। এর বাইরে ওনার কোনো সোশ্যাল চিন্তাভাবনা নেই। উনি ততটুকুই করেন যতটুকু ওনার ভোটটাকে কনভার্ট করবার জন্য প্রয়োজন। তার বাইরে ওনার বিশেষ কিছু চিন্তাভাবনাও নেই, উনি ভাবতেও চান না। এই সময়ে চিফ মিনিস্টার একটা ইন্টারেস্টিং কাজ করেছিলেন। যখন আর.জি. কর নিয়ে এত মারাত্মক ঘটনা ঘটে যাচ্ছে, তখন বিধানসভায় একটা অপরাজিতা বিল টেবিল করেছিলেন উনি, যেখানে বলেছিলেন ধর্ষণে কনভিক্টেড হলে 7 দিনের মধ্যে না 10 দিনের মধ্যে নাকি মৃত্যুদণ্ড। এবং সেই বিলটা সম্ভবত রাজ্যপালের কাছে যায়, রাজ্যপাল রাষ্ট্রপতিকে রেফার করেন। বিলটা কমপ্লিটলি ভুল একটি বিল। এই বিলটা টেকনিক্যালি ত্রুটিপূর্ণ বিল, সেটা চিফ মিনিস্টার নিজেও জানেন যে ওটা কেবলমাত্র নিজের যে আমি কত ভাবি, আমি বিরাট বড় আইন প্রণেতা হয়েছি, এটা বোঝানোর জন্য উনি তড়িঘড়ি করে একটা বিল ড্রাফট করে এনেছিলেন। কিন্তু একটা বিল টেবিল করবার জন্য, বিশেষত ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে বিল টেবিল করবার জন্য যে সিস্টেম ফলো করা হয়, সেই সিস্টেমটা ফলো করা হয়নি। সেই কারণে বিলটা একেবারে নস্যাৎ হয়ে গেছে, এটা কোনো স্যাংশন পায়নি এবং আমার স্থির বিশ্বাস এটা এইভাবে স্যাংশন পাবেও না। কিন্তু সেই সময় উনি ট্রেন্ডে খেলতে গেছিলেন, যে একদম ট্রেন্ড হয়েছে ভাই, এখন আমাকে দেখাতে হবে যে আমি ধর্ষণ বিরোধী এবং ধর্ষণকে মোকাবিলা করতে চাই। যদি মোকাবিলা করতে চাইতেন তাহলে কখনোই এরকম একটা পলিসি আনতেন না উনি। ভালো করে মনে করে দেখবেন যে সে সময় যে ওই বিভিন্ন গাইডলাইন্স বেরোচ্ছিল, ওখানে উনি প্রথম গাইডলাইনটাই বের করেছিলেন যে রাত্রেবেলা দরকারে মেয়েদের কাজে পাঠাবো না, কীভাবে নাইট শিফটে এদের কম কাজ করানো যায়, এরকম একটা রিগ্রেসিভ রুল উনি বের করে দিয়েছিলেন। উনি যদি সত্যিই ধর্ষণ বিরোধী হতেন তাহলে উনি কখনো মেয়েদেরকে ঘরে ঢোকাতে বলতেন না। তার মানেটা হচ্ছে উনি একটা কনস্ট্যান্ট ওয়ে আউট খোঁজার চেষ্টা করছিলেন যে আমি কিভাবে নিজের ইমপ্রেশনটা ম্যানেজ করতে পারি। উনি যেই দেখলেন যে আমি মেয়েদের রাত্রে কাজ করতে দেবো না বা দিতে চাই না, এরকম একটা কথা বললে মেয়েরা অন্যভাবে নিয়ে নিচ্ছে, রিগ্রেসিভ বলছে আমাকে, তখন উনি এবার ফাঁসি করে লম্পজম্প শুরু করলেন। ফলে এখন উনি খুব ভালো করে জানেন যে এইভাবে উনি বললে ফাঁসি হয় না। তাও উনি যাচ্ছেন, ইচ্ছা করে যাচ্ছেন মানুষকে ভুল বোঝানোর জন্যে এবং নিজেকে একটা দেখানোর জন্যে যে আমি খুবই ভাবিত এই কেসটা নিয়ে। কিন্তু যদি ভাবিত হতেন, সঞ্জয়ের কেস তো ঠিক আছে, ওর ফাঁসি না হোক যাবজ্জীবন হবে, সাজা একটা না একটা হবে। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আপনার চ্যানেলে আমি বলছি, এই ঘটনার পর দায়িত্বের সাথে বলছি, রাজ্যের কলকাতা শহরে তো বটেই, রাজ্যের যা যা স্বাস্থ্য ব্যবস্থা আছে সেখানকার কর্মচারীদের সিকিউরিটি মেনটেন করবার জন্য একটা অ্যাডিশনাল ব্যবস্থা হয়নি। আপনি চলে যান পিজিতে, আপনি চলে যান সাগর দত্ততে, আপনি চলে যান মেদিনীপুরে, আপনি চলে যান নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, কোনো রেকর্ড পাবেন না কে পেশেন্টের পার্টি, যে পারছে আসছে যাচ্ছে ঢুকছে, হোস্টেলগুলোতে নেশাভাং করছে, ওয়ার্ক আওয়ারের কোনো ঠিক ঠিকানা নেই, একজন ডাক্তারকে দিয়ে 5 জনের কাজ করানো হচ্ছে, ওভারনাইট ওভারওয়ার্কড হয়েই চলেছে চিকিৎসকরা। কোনো ওই রেফারাল সিস্টেমের অনেক গল্প দিয়েছিলেন আইএস মনোজ পান্ত, নভেম্বরের মধ্যে নাকি অক্টোবরের মধ্যে পাইলট প্রজেক্ট রান ফান করে কিচ্ছু করতে পারেননি। এখনও সেই এমএলএ এমপিদের চিঠির ভিত্তিতেই বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে, না কোনো প্রপার অ্যাপ এসেছে, না কোনো প্রপার ওয়েবসাইট এসেছে। আরে ইটস অল অ্যাবাউট মেন্টালিটি। 4টে টেকনোলজির ভাষা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে কোনো পরিশ্রম হয় না, পরিশ্রম হয় হচ্ছে মানসিকতা তৈরি করে কাজটা করবার জন্যে। যে 10 দফা দাবি নিয়ে এত কথা হয়েছিল, ডক্টরস ফ্রন্টের এত মিটিং মিছিল, নবান্ন অভিযান, অমুক তসু, এই সমস্ত যা যা হলো, সেই 10 দফার মধ্যে একটা ছিল অভয়ার বিচার। সেটা তার ইন ডিউ কোর্স অফ টাইম যা হওয়ার হবে, সুপ্রিম কোর্ট তার যা বিচার দেওয়ার রিভিউ করবার করবেন। কিন্তু বাকি 9 দফার মধ্যে কটা পূর্ণ হয়েছে আপনি আমাকে বলুন? না রেফারাল সিস্টেম ঠিক হয়েছে, না নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে, না হচ্ছে এই যে ওষুধের কোয়ালিটি বা এই যে কোয়ালিটি কন্ট্রোল, কিচ্ছু নেই। আমরা তারপর দেখলাম স্যালাইনের কী অবস্থা। আমরা বিভিন্ন জায়গায় বিনামূল্যের ওষুধের দোকানগুলো দেখতেই পাই যে এক্সপায়ারি ডেটের মাল ওখানে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। গরিব মানুষের চিকিৎসা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ।
এবং একটু রিমোট এরিয়াস যেগুলো রয়েছে, ধরুন 24 পরগনা, মুর্শিদাবাদের একটু প্রান্তিক এলাকাতে, সেখানে মানুষের চিকিৎসা ব্যবস্থা কি ভয়াবহ, বা দার্জিলিংয়ের একটু পার্বত্য অঞ্চলে আপনি চিন্তা করতে পারবেন না। সেখানে লোকজনের যদি কোনো মারণ রোগ হয়, লোকজন যে চিকিৎসা করে বাঁচা যেতে পারে এই প্রসপেক্টটাই তাদের মাথায় আর নেই। আমি নিজে সুন্দরবনের দিকে গিয়ে দেখেছি, আমি যখন জিজ্ঞাসা করছি যে আপনাদের এখানে কোনো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার নেই, বহু দ্বীপে বলছে না না অমুকগঞ্জে যেতে হবে। সেইটা হয়তো 3খানা নদী টোপকে যতক্ষণে পেশেন্টকে নিয়ে যাব ততক্ষণে পেশেন্ট মারা যাবে। তো সেজন্যে মানে সামান্য লেবার সার্ভিস থেকে, লেবার ডেলিভারি থেকে কোনো ধরুন সিভিয়ার মারণ রোগ হয়েছে, লোকজন এটা ভাবতেই পারে না যে চিকিৎসা করলে ক্যান্সারের মতো রোগকেও বাঁচানো সম্ভব। তার কারণ তাদের কাছে আইডিয়াটাই, তারা দেখেই নি ব্যাপারটা। সামান্য পড়ে পা ভেঙে গেলে প্রাইমারি চিকিৎসা কেন্দ্র খুঁজে পাওয়া যাবে না, যে চিকিৎসা কেন্দ্রগুলি আছে বন্ধ। আমি নিজে একটি প্রোগ্রাম করতে গেছিলাম বীরভূমের ওদিকে, আমার একজন টেকনিশিয়ানের হাত ছড়ে গেছিলো, সে পা হড়কে পড়ে যায়। বেসিক ফার্স্ট এড দরকার ছিল, কিচ্ছু দরকার ছিল ফার্স্ট এডের জন্য। প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে গিয়ে দেখলাম তালা মারা। এটা আমার নিজের অভিজ্ঞতা, আমি কোনো ইউটিউব ফেসবুকে বিজেপি তৃণমূল সিপিএমের কথা বলছি না, আমি নিজে যেটা ফেস করেছি সেটা বলছি। তালা মারা, অনেক খুঁজে এদিক ওদিক ডেকে টেকে দেখলাম, চোখ কচলাতে কচলাতে ভেতর থেকে একজন বেরিয়ে এলেন, এবং একজন লোক বোঝাই যাচ্ছে তার কাজ করবার কোনো ইচ্ছে নেই, এবং পেশেন্ট যাওয়াতে তিনি বিরক্ত হয়েছেন যে বাবা আবার একজন ক্রেতা এসেছে বা বেনিফিশিয়ারি এসছে। মানে তিনি যে করে দিলেন আমরা কৃতার্থ হলাম। ওটা কিন্তু একটা সরকারি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ছিল। এবং এইটা যদি চিত্র হয়, এবং এটা আজও এই মুহূর্তে বসে বলছি, এটা এখনও চিত্র, এক ফোঁটা ডেভেলপমেন্ট হয়নি। তার কারণ হচ্ছে যতক্ষণ আরজিকর ইস্যু ওয়াজ ট্রেন্ডিং, ওই যে বললাম ট্রেন্ডের রাজনীতি, যতক্ষণ টিভিতে এটা নিয়ে গোল টেবিল বৈঠক হচ্ছে, বিতর্ক হচ্ছে, ইউটিউবে হু হু করে ভিউ হচ্ছে, ততক্ষণ এটা নিয়ে কথা হয়েছে, আমরা বলেছি, শাসক দল বলেছে, নবান্নে 10 বার বৈঠক হয়েছে, এই হয়েছে। যেই দেখা গেল এটা ট্রেন্ডটা পড়ে গেল, তখন এটা যেন প্রয়োজনীয়তা হারিয়ে গেল। ট্রেন্ডের সাথে প্রয়োজনীয়তাকে মিলিয়ে ফেলে আজকের দিনে রাজনীতিতে, যার জন্যে কোনো পলিটিক্যাল রিফরমেশন হয় না, না সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে কোনো আলোচনা হয়েছে, না সরকারি কর্মচারীদের সিকিউরিটি নিয়ে কোনো আলোচনা হয়েছে, না মেয়েদের কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে কোনো আলোচনা হয়েছে, না একটা রেকর্ড কিপিংয়ের ব্যবস্থা, কিভাবে কোন পেশেন্ট আসছে কীভাবে আসছে তার ব্যবস্থা হয়েছে, না নতুন নিয়োগ হয়েছে, না ওষুধসহ অন্যান্য ইকুইপমেন্টের কোয়ালিটি কন্ট্রোলের ব্যবস্থা হয়েছে। কিছুই হয়নি। হয়েছে শুধু কিছু মিটিং, কিছু ইউটিউবে ফেসবুকে ভিউজ, আর কিছু পলিটিক্যাল মিটিং মিছিল, অমুক তসু হাবি জাবি, এই সমস্ত। একটা কিচ্ছু পলিসি লেভেলে রিফ্লেক্টেড হয়নি। তো সেই কারণে এটা নিয়ে অভয়ার মা বাবা যে জায়গা থেকে বলছেন, যেটা আপনার মূল প্রশ্ন ছিল, যে তারা কেন একে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা কেন বলছেন, মমতা কি সঞ্জয়কে পাঠিয়েছেন? না, একদমই মমতা ব্যানার্জি সঞ্জয়কে পাঠাননি। একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, মানে তিনি কোনো ভগবান নন যে সারা রাজ্যে যত কটা হাসপাতাল রয়েছে সেখানে কি বেআইনি হচ্ছে সব তিনি বসে লাঠি নিয়ে বসে দেখবেন, এটাও তার থেকে আমরা এক্সপেক্ট করছি না। আমরা কি এক্সপেক্ট করছি? খুব সিম্পল জিনিস, একটা অ্যাকাউন্টেবিলিটি, যে একটা উদ্যোগ, যে আমি অ্যাটলিস্ট চেষ্টা করলাম। দেখুন, দুর্ঘটনা, রিস্ক এবং ব্রিচ এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ এভরি প্রজেক্ট। পৃথিবীর কোনো প্রজেক্ট 100% সঠিক হয়েছে এটা হয়নি, আর পৃথিবী থেকে ক্রাইম শূন্য হয়ে যাবে এটাও ইউটোপিয়ান কথা, এটাও কোনো দিন হবে না। কিন্তু ঘটনা হচ্ছে আমার প্রিভেনশন মেকানিজমটা কী? আমি তারপর থেকে কি একটা রেজিস্ট্রেশন সিস্টেম চালু করলাম? আমি তারপর থেকে একটা প্রোটোকল চালু করলাম? আমি তারপর থেকে কি লোকাল থানাগুলোয় কোনো ক্লিয়ার ডিরেকশন দিলাম? আমি কি পাবলিক অ্যাওয়ারনেসের জন্য কিছু কাজ করলাম, যে সিভিক ভলান্টিয়াররা এই আনএথিক্যাল কাজগুলো করলে, এই জায়গায় ট্রেসপাসিং করলে আপনারা আটকাবেন? আমি কি মানুষকে অবগত করলাম যে কী করা উচিত? আমরা কি মেয়েদের ডিফেন্সের জন্য কিছু ব্যবস্থা করলাম, যে কর্মক্ষেত্রে তারা যদি কখনও আর ফার্দার এরকম অ্যাসল্ট বা হ্যারাসমেন্টের শিকার হয় তারা কীভাবে ইমিডিয়েট প্রিভেনশন করবে, তাদের কোনো SOS-এর ব্যবস্থা করলাম? কি করলাম? কিছুই করলাম না। এইটুকু যদি উদ্যোগটুকু নিতেন, মিথ্যা কথা না বলে, কিন্তু মিথ্যা কথা বলেন, এটা দিয়ে আমার সবথেকে বেশি বিরক্ত লাগে। তিনি গান্ধীর আদর্শ নিয়ে অনেক কথা বলেন, তিনি নেহেরুর আদর্শ নিয়ে অনেক কথা বলেন, তিনি আম্বেদকরকে কথায় কথায় টেনে আনেন, কিন্তু এদের কারোর আদর্শই তিনি সঠিকভাবে মানেন না। ইনি কেবলমাত্র মিথ্যার আদর্শটাকে মানেন, এবং ক্রমাগত মানে ফ্রম বটম টু টপ ইনি মিথ্যে কথা বলেন। সেইখান থেকেই অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন শুরু হয়েছে, যে আপনি কি করলেন এরপরে? যার প্রাণ চলে গেছে আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো না। যে মা বাবার সন্তান হারা হয়েছেন তাকে 10 লক্ষ কেন 10 কোটি টাকা দিলেও
তার যা চলে গেছে সেটাকে আমরা ফিরিয়ে আনতে, পৃথিবীর সব কিছুকে টাকার অঙ্কে ক্যাশিফাই করা যায় না, কিন্তু যেহেতু আমাদের নালসার একটা গাইডলাইন রয়েছে, সরকারি নিয়ম রয়েছে, তাদের অর্থনৈতিক সুরক্ষার জন্য আমরা একটা কম্পেনসেশন অ্যারেঞ্জ করা হয়েছে লিগালি। এটা তো আমাদের একটা ইকোনমিক সাইড। কিন্তু আমরা সন্তানের মূল্য কি 10 লাখ 15 লাখ 20 লাখ এইরকম কোনো মূল্য দিয়ে একজন মানুষের জীবনকে বিচার করতে পারি? কোনো দিনই পারি না, এটা সম্ভব নয়। যার চলে যাওয়ার সেটা তিনি সারা জীবনের জন্য হারিয়েছেন, কিন্তু আর যাতে না হয় তার জন্য আমি কি করেছি, আমরা সেই দিকটা নিয়ে প্রশ্ন করার কথা বলা হচ্ছে। এবং সেইখান থেকেই অভয়া ভার্সেস কুণাল ঘোষ বা এই যে আলোচনাগুলো, এবং কুণাল ঘোষদের মতো মানুষদের থেকে না আমি খুব একটা বিশেষ কিছু আশা করি না, কারণ এনারা তো নিজেরাই মিথ্যেবাদী। কুণাল ঘোষের এই যে উনি বলছেন না মিডিয়া ছাড়া কেউ পাত্তা দেয় না, হ্যাঁ এই কথাগুলো বলছেন না, মিডিয়া না থাকলে এই সৌগত রায় কুণাল ঘোষদেরও কোনো অস্তিত্ব থাকতো না। পার্লামেন্টে গিয়ে ঘুমোন, অর্ধেক দিন যান না, কটা প্রশ্ন করেছেন সৌগত রায় পার্লামেন্টে? জিজ্ঞাসা করুন তো, ডেটাটা দেখুন না, আমার কথা বলতে হবে না, ডেটা দেখুন যে বাংলার যে এমপিরা ওখানে উপস্থিত হন কটা প্রশ্ন করেন, কটা প্রাইভেট বিল টেবিল করেন। অনেকেই জানে না, সবাই তো পলিটি নিয়ে এত অবগত নয়। আমাদের যে বিল হয়, বিল দু রকমের হয়, একটা হচ্ছে ট্রেজারি হাউস, মানে ট্রেজারি বেঞ্চ, যারা সরকার রয়েছেন, ধরুন বিজেপি এই মুহূর্তে রয়েছে, তারা তাদের মতো করে যে সরকারি বিল আনছে। আরেকটা হয় হচ্ছে প্রাইভেট বিল। প্রাইভেট বিল মানে হচ্ছে হাউসের যে কোনো এমপি, সে শাসক হোক অথবা বিরোধী হোক, তার নিজের মতো করে একটা ব্যক্তিগত বিল উপস্থাপনা করতে পারে। কটা প্রাইভেট বিল টেবিল করেছেন সৌগত রায়? যে নিজের এলাকার উন্নয়নের জন্যে, যে দমদম লোকসভা কেন্দ্রের উন্নতির জন্য আমি আমার একটা নিজস্ব প্ল্যান অফ অ্যাকশন নিয়ে এসে টেবিল করলাম, করেছেন একটা সঠিকভাবে? উনি কথা বলছেন কি অবস্থা, দমদম ওয়েস্ট ম্যানেজমেন্টের কি অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা, কোনো কাউন্সিলরের সাথে কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনো কানেকশান নেই, সমস্ত জায়গায় লবিবাজি, গুন্ডামি, মারামারি, ওপেন শ্যুট আউট, এগুলো হয়ে গেছে পলিটিক্যাল ইমেজ। আর কুণাল ঘোষের কথা ছেড়ে দিন, কুণাল ঘোষ বেঁচেই আছেন মিডিয়ার জন্যে। প্রতি সন্ধ্যেবেলা হলে একটা প্রেস কনফারেন্স করেন। মিডিয়ার ওপরে এনাদের এত রাগ, তাহলে উনি নিজে তো একজন সাংবাদিক, একটা মিডিয়া চ্যানেলে চাকরি করেন, ছেড়ে দিন। তৃণমূল থেকে মায়না দিতে বলুন তৃণমূলের হয়ে বাজে কথা বলার জন্যে। তৃণমূল কংগ্রেসের থেকে আপনি একটি পত্রিকায় চাকরি করেন, আমি তার নাম করছি না, একটি পত্রিকায় চাকরি করেন, সিনিয়র রোলে চাকরি করেন, এবং সেই পত্রিকার অফিসে বসেই আপনি পলিটিক্যাল পার্টির মিটিং করেন, তো আনএথিক্যাল, সম্পূর্ণ আনএথিক্যাল। ওটা কি তৃণমূলের পার্টি অফিস নাকি? প্রত্যেক সন্ধ্যেবেলা যেখানে উনি বসে করেন, সেই পত্রপত্রিকা স্যাংশন দিয়েছে, হ্যাঁ তিনি করছেন, কিন্তু এটা করা যায় না, এটা করা উচিত নয়। একটা পত্রিকার অফিসে বসে আমি পত্রিকা রিলেটেড কথা বলতে পারি, বা আমি আমার নিজের কথাটা বলতে পারি, আমার নিজের কিছু ভিডিও বানালাম, ইত্যাদি করলাম, আমি একটা পলিটিক্যাল পার্টি স্পোক্সপারসন হয়ে ওখানে কাজ করতে পারি। আর এরাই আবার ইউনিয়নবাজির বিরুদ্ধে কথা বলে, যে কেন একটা প্রতিষ্ঠানের মধ্যে রাজনীতি ঢুকবে, কেন একটা স্কুল কলেজে রাজনীতি ঢুকবে। আরে তুমি তো অফিসের মধ্যে বসে স্পোক্সপারসন হিসেবে দিতে আরম্ভ করছো, প্রেস বাইট দিতে আরম্ভ করছো 4-5টা মাইক্রোফোন নিয়ে। তো এদের থেকে তো শেখার কিছু নেই। আমি একবার কুণাল ঘোষের ওই নেতাজিকে মাল্যদান করছিলেন, তাকে যা ঝাড় দিয়েছি, তারপর থেকে তিনি আর এপাড়ায় আসছেন না। আমি ইচ্ছা করে তিনি কোথায় নেতাজিকে মাল্যদান করেছিলেন সেইটা আমি শেয়ার করে বললাম যে আমরা খুব ভাগ্যবান যে এই যুগে নেতাজিকে পাইনি, কেজিকে পেয়েছি। উনি তলায় এসে আমাকে কমেন্ট করলেন যে সব কিছুর একটা লিমিট থাকে। হ্যালো, আপনারও তো লিমিটটা মাথায় রাখা উচিত। যখন আপনি বলেছিলেন মমতা ব্যানার্জি বেটার ইলেকটোরাল লিডার দ্যান নেতাজি সুভাষ বোস, তখন লিমিটটা কোথায় ছিল? 2020 না 22 সালের একটা ছবিও আমি কমেন্টে অ্যাটাচ করে দিয়েছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউটটা বিশাল উঁচু, তলায় নেতাজির ছবিটা একদম ঠিক চপ্পলের তলায়। কি হয়েছে, টুইটারে বিজেপি ভার্সেস তৃণমূল লাফালাফি হলো, ব্যাস আলোচনা বন্ধ হয়ে গেল। আজ অবধি চিফ মিনিস্টার একটা মানে রিজয়েন্ডার দিয়েছেন, একটা যে ভুল হয়েছে আমার ছবি, বা পার্টিকে একটা লিখিত বয়ান দিয়েছেন, মৌখিক বয়ান দিয়েছেন যে নেতাজি সুভাষ বোসের ছবি কেন কোনো পার্টি অফিসে আমার পায়ের তলায় রয়েছে? তখন ওনার লিমিটটা কোথায় ছিল? উনি আমাকে লিমিট শেখাতে এসছে, মানে নিজের বেলায় আটিশুটি আর কি, পরের বেলায় চিমটিকাটি, সেই পুরনো ব্যাপার আর কি। উনি অন্যকে লিমিট শেখান, নিজের লিমিটটা রাখেন না। উনি অন্যকে পাল্টিবাজ বলেন, এই সমস্ত বলেন, এদিকে উনি এক সময় দাঁড়িয়ে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি বলে আজকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছেন। উনি এক সময় বলেছিলেন, নিজের পেজে লিখেছিলেন যে মমতার পরে কাউকে যদি উনি দেখতে পান সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। আরজিকর কেসে যেই মমতা ব্যানার্জি অভিষেককে সরিয়ে দিলেন, মানে ওকে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সে মানে লিমিট করে দিলেন,
অমনি কুণাল ঘোষ বলতে আরম্ভ করলেন অভিষেক তো ছিল না আরজি করে, ফলে ওর কথা শুনে লাভ নেই, ও তো জেনারেল সেক্রেটারি। তাহলে পার্টিটাই তো গণতান্ত্রিক না, আবার গণতান্ত্রিক সরকারের কথা কী করে বলে? একটা পার্টির জেনারেল সেক্রেটারি একটা স্পিচ দিচ্ছে, পলিটিক্যাল পার্টি একটা টিম গেম, সিম্পল ব্যাপার, একটা বড় টিম, যত বড় পার্টি তত বড় টিম, এখানে সবাই স্টেক হোল্ডার। যে মাসে 50 টাকা চাঁদা দিয়ে মানে আবেগ থেকে তৃণমূল করছে সেও যতটা দামি, আবার সুপ্রিমো হিসেবে মমতা ব্যানার্জিও ততটা দামি। এরা সকলেই স্টেক হোল্ডার, সকলের দৃষ্টিভঙ্গিকে অ্যাড্রেস করতে হবে। তো হয়তো আমি সবার মত নিয়ে কাজ করতে পারবো না, কিন্তু শুনবো তো অ্যাটলিস্ট। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিইং এ জেনারেল সেক্রেটারি অফ দ্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তাকে ডিসরিগার্ড করে দিচ্ছে কুণাল ঘোষ, ও তো ছিল না সাবজেক্টে, আমরা সোশ্যাল মিডিয়াতে বলেছি, আমরা ঠিক করব। উনি বলে দিচ্ছেন যে কোন সেলিব্রিটি কোথায় গান গাইতে যাবেন, কবিতা বলতে যাবেন, উনি বলে দেবেন। উনি যেন বাংলা সংস্কৃতির ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন, উনি ঠিক করে আবার বলছে গর্ব করে যে কোনো ক্লাবে কোথাও যদি অনুষ্ঠান হয়, তৃণমূলের কোনো স্পন্সর যদি থাকেন বা আয়োজক যদি থাকেন, আমাদেরকে পাঠাবেন সিনিয়র হাউসে, আমরা অ্যাপ্রুভাল দেওয়ার পরে কাজ হবে। হিটলারের থেকে কম কি এই জিনিসপত্রগুলো? যে ফ্যাসিজম নিয়ে এত বড় বড় কথা বলে, মোদি বিরোধী কথা বলছে, বাম বিরোধী কথা বলছে, তাহলে এইটা ফ্যাসিজমের থেকে কম কি? যে একটা পাড়ায় আমার মনে হচ্ছে অমুক নৃত্যশিল্পীকে নিয়ে আসবো, অমুক আবৃত্তিকারকে নিয়ে আসবো, অমুক সাহিত্যিককে নিয়ে আসবো, আমি কেন তৃণমূলের কোনো নির্দিষ্ট সুপ্রিমোর অনুমোদন নেব? আমি স্পেসিফাই করেছিল আরজি করের মুখ খুলেছিলেন না, আরজি করে মুখ খুলেছিলেন যারা, সেইটা তারা কি ভুল করেছিলেন? আমাদের কি চুপ করে ঠান্ডা ঘরে বসে থাকা উচিত ছিল বলে উনি মনে করছেন? তাই যদি হয় তাহলে আরজি কর নিয়ে সবার আগে মুখ খুলেছিলেন চিফ মিনিস্টার নিজে স্বয়ং। তিনি নিজে ধর্ষকের ফাঁসি চাই বলে ক্যাম্পেন করে মিছিল করেছিলেন। তাহলে বার করে দেওয়া হোক পার্টি থেকে মমতা ব্যানার্জিকে। আরজি কর নিয়ে প্রতিবাদ করা যদি মানে ভুল হয়ে থাকে, তাহলে সবার আগে পার্টি থেকে মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করতে হবে। তার কারণ তিনি প্রথম, আমরা যারা কেউ রাত দখল করিনি, সবার আগে প্রথম মিছিলটা অর্গানাইজ করেছিলেন চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি নিজে, তার মন্ত্রিপরিষদদেরকে পাশে নিয়ে। তাহলে তিনি করলেন কেন? ভুল করলেন। এবং এদের বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রীকে এত কদর্য ডিরেক্ট কেন আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ, যারা খারাপ ভাষায় আক্রমণ করেন আমি সবসময় মনে করি ব্যক্তি আক্রমণ উচিত না, কিন্তু ঘটনাটা হচ্ছে মুখ্যমন্ত্রী যখন কোনো রেপ ভিকটিমকে গিয়ে লাভ অ্যাফেয়ার্স বলেন, সেটা কী ধরনের আক্রমণ হচ্ছে? মুখ্যমন্ত্রী নিজে নিজের প্রিন্সিপালে আছেন কি? একজন নেতা যদি নিজে আদর্শে থাকেন এবং অযাচিত কারণে তাকে আক্রমণ করা হয়, তাহলে মানুষ এমনিই বুঝতে পারবে যে দেখো লোকটা কাজ করছে, এরা ইচ্ছা করে ধান্দাবাজি করে পেছনে লাগছে। কিন্তু মানুষ তো দেখতে পাচ্ছেন যে একটা লোক রেপ ভিকটিম হলে লাভ অ্যাফেয়ার বলছে, প্রেগনেন্ট বলছে, আজগুবি কথা বলে ডেরোগেটারি রিমার্ক পাস করছে। পার্কস্ট্রিট কাণ্ডের সময় তৃণমূলের বিভিন্ন এমপিরা রেড চার্ট বলছিলেন যে কাস্টমারের সাথে নাকি অসুবিধে হয়েছিল। পার্কস্ট্রিট কাণ্ড, কী কদর্য ভাষায় আক্রমণ! এই ছিল তাদের স্টেটমেন্ট বিইং পলিটিশিয়ানস। তাদের এগেনস্টে কী ব্যবস্থা নিয়েছিলেন কুণাল ঘোষ বা হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি? কিচ্ছু ব্যবস্থা নেয়নি। দেখুন, ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল একটা জিনিস আপনাকে বলে রাখি। কুণাল ঘোষের এবং মমতা ব্যানার্জির একে অপরের ওপরে একটা ডিপেন্ডেন্সি রয়েছে। ডিপেন্ডেন্সি কি পলিটিক্যাল ডিপেন্ডেন্সি? না। কুণাল ঘোষ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাথে আছেন কেবলমাত্র নিজের যে দুর্নীতির মামলায় ফেসে গেছেন সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্যে। এবং কুণাল ঘোষকে জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তার কারণ হচ্ছে কুণাল ঘোষ শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে এতটাই সম্পৃক্ত হয়ে আছেন যে কুণাল ঘোষ যদি মুখ খুলতে আরম্ভ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ। কেন বলছি আপনাকে এক্ষুনি উইথ দ্য ডেটা আমি আপনাকে দেখাতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নিজস্ব বায়োগ্রাফি রয়েছে, নিজের লেখা। তার নাম হচ্ছে সম্ভবত মাই আনফরগেটেবল মেমোরিজ বলে। মমতা ব্যানার্জির, আমার কাছে বইটাও রয়েছে ডিজিটাল ফরম্যাটে। বইটা 2012-তে পাবলিশ হয়েছিল, ঠিক আছে, দিল্লি থেকে, ইংলিশ ট্রান্সলেশন এটা। বইটা শুরু হচ্ছে অ্যাকনলেজমেন্ট দিয়ে। দেখুন, অ্যাকনলেজমেন্টটা খুব ইন্টারেস্টিং। দিস বুক উড নট হ্যাভ বিন পসিবল উইদাউট দ্য সাপোর্ট অ্যান্ড হেল্প অফ এবিপি, আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন, শ্রী দীনেশ ত্রিবেদী, শ্রী দেবাশিস ভট্টাচার্য এবং শ্রী কুণাল ঘোষ। অ্যাকনলেজমেন্টটা কার লেখা? অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির। তো একজন মানুষ নিজের বায়োগ্রাফি লেখার আগে অ্যাকনলেজমেন্ট কাদের দেন? নিশ্চয়ই মারাত্মক যার থেকে আমি কিছু না কিছু পেয়েছি তাকেই অ্যাকনলেজমেন্টসটা দিচ্ছি। তাহলে একটা পত্রিকার ভূমিকা থাকতে পারে, প্রতিদিনের ভূমিকা থাকতে পারে, আনন্দবাজারে থাকতে পারে, দীনেশ ত্রিবেদী একজন আইএএস হিসাবে কাজ করেছেন, তার ভূমিকা থাকতে পারে।
কুণাল ঘোষের ভূমিকাটা কি ঠিক জানি না, শুধু অ্যাকনলেজমেন্টসটা লেখা আছে, বাকি বইটায় মমতা ব্যানার্জি নিজের মতো করে তার জার্নিটা লিখছে। 2012-এ প্রকাশ। সেই থেকে আমার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে এখানে একটা ব্ল্যাকমেলের খেলা আছে, যে আমি যদি ভেতরে থাকি জেলের, তাহলে আমি সমস্ত তথ্য ফাঁস করে দেব যা তুমি অন্যায় করেছো। আর উল্টো দিকে প্রেশারটা হচ্ছে তোমাকে আমি তোমার অন্যায় ধামাচাপা দেওয়ার জন্য আমার পজিশনে এনে বসাচ্ছি, তুমি আমার জয়ধ্বনি দেবে বলে। এই সিম্পল একটা জিনিস, এইটা 2012 সালের অ্যাকনলেজমেন্টসটা দেখলেই যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝে যাবেন যে এত লোক থাকতে মমতা ব্যানার্জিকে আক্রমণ করে দলে ফিরে এসে এত সম্মান পেয়েছেন এরকম নেতা আপনি পাবেন না। হ্যাঁ, অনেকে গেছে বিজেপিতে, গেছে বিজেপি থেকে ফিরে এসছে, তাদের পলিটিক্যাল রিলেভেন্স নষ্ট হয়ে গেছে, নেই, তাদেরকে পাত্তাই দেওয়া হয় না তৃণমূলে। এবং মমতা ব্যানার্জির উইথ ক্লিয়ার ডিরেকশান যে বিজেপি থেকে ফিরে এলে আমার দরজা খোলা আছে, কিন্তু তুমি সেই জায়গাটা আর পাবে না, এরকম হাজার হাজার নিদর্শন আছে। মানে তার একটা অন্যতম নিদর্শন কিন্তু অর্জুন সিং ব্যারাকপুরের, তিনি কিন্তু পাননি। এই ফ্লিপফ্লপের জন্যে তার যদিও মাসেল পাওয়ার, মনিটারি পাওয়ার সবই ছিল, তাও তিনি তৃণমূলে যখন রিভার্স করলেন তিনি কিন্তু সেই জায়গাটা পেলেন না। কিন্তু ঘটনাটা হচ্ছে কুণাল ঘোষ একমাত্র ব্যক্তি যিনি মমতা ব্যানার্জির নাম আদালত চত্বরে বলবার পরেও যখন ফিরে এলেন তাকে রিলেভেন্স দ্বিগুণ দেওয়া হলো। তার কারণ হচ্ছে 2012-এর অ্যাকনলেজমেন্টটা পড়লেই বোঝা যায় যে দেয়ার মাস্ট বি সাম ডিপেন্ডেন্সি। তথ্যের ডিপেন্ডেন্সি হতে পারে, তথ্য ফাঁস হয়ে যাওয়ার ডিপেন্ডেন্সি হতে পারে, কারণ রাজনৈতিকভাবে কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে কিছু কন্ট্রিবিউট করবেন না, কারণ সেই জায়গায় মমতা ব্যানার্জি এগিয়ে রয়েছেন, খুব স্বাভাবিক ব্যাপার। দীর্ঘদিনের প্রশিক্ষিত রাজনীতিবিদ, কুণাল ঘোষের থেকে রাজনৈতিক শিক্ষা কিছু নেওয়ার নেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে ভয়টা রয়েছে সেটা হচ্ছে ইনফরমেশনের ভয়। রাজনীতি কিন্তু এখন তথ্যের রাজনীতি। সেই জায়গা থেকে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দিচ্ছেন এবং অভয়ার মা বাবাকে আক্রমণ করছেন ইত্যাদি করছেন, কিন্তু যারা সুস্থ স্বাভাবিক সামান্য সচেতনতার সাথে রাজনীতি করেন তারা জানেন যে তৃণমূল কংগ্রেসের এই মতামতগুলোর কোনো দাম নেই। মদন মিত্র আরও কি খারাপ ভাষায় কথা বলেছে টাকা নিলে নিয়ে নিন, নাহলে ভোটে দাঁড়িয়ে যান, হেরে যাবেন। এটা কোনো কথা? এটা একটা কোনো কথা হতে পারে? একজন ধর্ষিতার পরিবারকে অ্যাড্রেস করছেন আপনি, টাকা নিলে নিয়ে নিন, নাহলে ভোটে দাঁড়ান। মানে এইটা থেকে বোঝা যায় যে রিগ্রেসিভ মেন্টালিটিটা পলিটিক্সে কোথায় এসে দাঁড়িয়েছে। ফলে সেই জায়গায় আমি একদম অবাক হচ্ছি না। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যাদেরকে আসনে বসিয়েছে, ক্ষমতার আসনে বসিয়েছে, তৃণমূলে এরকম একটা লোকও আপনি পাবেন না। আমি নিজে বহু তৃণমূলীকে চিনি যারা শিক্ষিত, মার্জিত, তারা ভালো ছাত্রনেতা, ভালো বিধায়ক কিংবা মিউনিসিপ্যাল চেয়ারম্যান হওয়ার ক্ষমতা রাখেন এবং তাদের সত্যি পলিসি নিয়ে ভাবনা চিন্তা রয়েছে। এরকম একটা লোকও আমার বিগত 4-5 বছরের যে অ্যাক্টিভ কেরিয়ার ইন মিডিয়া, ইন সোসাইটি, আমি এরকম একজন তৃণমূলীকেও দেখিনি যাদেরকে আমি চিনি বিভিন্নভাবে তারা রাজনীতিতে জায়গা পেয়েছেন দলে। রাজনীতিতে কারা জায়গা পাচ্ছেন দলে? এক, প্রচুর টাকার ক্ষমতা রয়েছে, আমি ফান্ডিং করতে পারবো পার্টিকে কোটি কোটি টাকা, সে যেভাবেই হোক, আনলফুলি হোক, সেটা পার্টি দেখবে না, আমি কত টাকা দিচ্ছি সেটা ইম্পর্ট্যান্ট। আর দুই হচ্ছে আমার বিশাল মাসেল পাওয়ার থাকতে, মানে একটা ফোন করলে যেন 100টা ছেলে গুলি বন্দুক নিয়ে চলে আসতে পারে। এই ভিত্তিতে তৃণমূল কংগ্রেস এখন তার ফ্র্যাঞ্চাইজিটা অপারেট করে। এখানে শিক্ষা, পলিসি, চিন্তাভাবনা, সমাজচিন্তক, এগুলোর কোনো দাম নেই। ফলে সেই জায়গায় যারা বসেছেন তাদের থেকে এই ধরনের কুৎসিত বিশ্রী আক্রমণই আমি এক্সপেক্ট করছি।